আচ্ছা, আজ এমনি রাত জাগার ব্যাপার রয়েছে। রাত্রি 12:30 থেকে খেলা রয়েছে আর কিছুক্ষণের মধ্যে ম্যাচ, এবং সন্ধ্যেবেলা আমি এতটাই ব্যস্ত ছিলাম যে ভিডিও দিতে পারিনি। এই কারণে এত রাত্রি করে ভিডিও আসছে। ১ম এ আমি সরি চেয়ে নেব। কিন্তু রাত্রি 12:30টায় খেলা রয়েছে। প্লিজ খেলাটা দেখো। সিরিয়াসলি দেখো। আমার সেই ভিডিও প্রিভিউ দেখো না দেখো, আমি সিরিয়াসলি কিছু মনে করি না। আমরা কেউই মনে করি না। কারণ ইন্ডিয়ান ন্যাশনাল টিমের যখন কথা বলি, সেখানে সবার এনগেজমেন্ট খুব কম থাকে। তো আমাদের মনে করার কিছু নেই। কিন্তু খেলাগুলোকে প্লিজ দেখো। দেশের পাশে থেকো, এইটুকু আমার হাত জোড় করে বিনতি থাকবে সবার কাছে। যেমনই খেলি আমরা, আলটিমেট আমাদের দেশের ফুটবলের পাশে থাকা দরকার, ন্যাশনাল টিমের পাশে থাকা দরকার। অ্যাডমিনিস্ট্রেশন কী করছে না করছে আমাদের দেখে লাভ নেই। সেখানে কিন্তু তেরঙ্গাটা উঠবে। এই তেরঙ্গার পাশে কিন্তু আমাদের প্রত্যেকে থাকা দরকার রয়েছে। তো সৌদি আরবের আবহাতে আফগানিস্তানের বিরুদ্ধে আমরা মুখোমুখি হব। ভাইটাল একটা ম্যাচ রয়েছে। ৩ পয়েন্ট আমাদের দরকার। ভালো গোল ব্যবধান দরকার, এবং ৩-০ গোল বা তার বেশিতে আমাদের জেতা উচিত। যদি তার থেকে কমে আমরা জিতি বা কোনো রকম অঘটন ঘটে যায়, তাহলে কিন্তু সিরিয়াসলি আমাদের জন্য লজ্জার শেষ থাকবে না। লজ্জার শেষ থাকবে না। আমি জানি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনস রাউন্ডে বেশ কিছু অঘটন অলরেডি ঘটে গেছে। বেশ কিছু ম্যাচ হয়েছে, আনএক্সপেক্টেড কিছু রেজাল্ট হয়েছে, আমরা জানি সেটা। কিন্তু আমাদের কাছে কোথাও এই ম্যাচটা জেতার ম্যাচ রয়েছে, কারণ প্লেয়াররা ফর্মে রয়েছে। দেখা যাক, সেই দিকে আমাদের নজর থাকবে। রাত্রি জেগে ম্যাচ দেখব, এবং কালকে অবশ্যই সেই ম্যাচ নিয়ে যাই রেজাল্ট হোক না কেন, আনন্দ করে হোক বা দুঃখ করেই হোক বা যেভাবেই হোক, অবশ্যই রিভিউ কিন্তু আসবে। এই ভিডিওতে পার্টিকুলার যে বিষয়গুলো বলা রয়েছে, এর মধ্যে প্রথমটা হচ্ছে যে আরএফডিএলে কিন্তু ইস্টবেঙ্গল মোহনবাগান দু টিমেরই আজকে ম্যাচ ছিল। ইস্টবেঙ্গল ২-০ গোলে মোহামেডান স্পোর্টিংকে হারিয়েছে, আর মোহনবাগান ২-২ গোলে ইউনাইটেড স্পোর্টিংয়ের সাথে কিন্তু ড্র করেছে। তো দুটো টিমের জন্যই পজিটিভ রেজাল্টই বলা চলে। আগের ম্যাচটা ইস্টবেঙ্গল একটা ডিভাস্টেটিং লস পেয়েছিল মোহনবাগানের কাছে। তো সেখান থেকে ব্যাক করে এসে আবারও জিতেছে, জেতার ছন্দে ফিরেছে। এবং মোহনবাগান যেখানে খেলছিল, যেই জায়গাতে পারফরমেন্স ছিল, সেই পারফরমেন্সই আজকে ছিল। বাট মোহনবাগানের ম্যাচটা জেতা দরকার ছিল, উচিতও ছিল। তো ঠিক আছে, চলো, টপ 4 এর মধ্যে কিন্তু ইস্টবেঙ্গল মোহনবাগান থাকছে, এবং তাদের যা কিছু ম্যাচ সামনে রয়েছে সেটা নিয়ে পরে আর এফডিএলকে একটা সেপারেট ভিডিও বানিয়ে আমি ডিটেলসে শেয়ার করব। এরপরে যে বিষয়টা রয়েছে খুব ছোট করে শেষ করব। সেটা হচ্ছে যে ট্রান্সফার রিলেটেড কিছু আপডেট, এবং একজন আমাদের ভাই লেজেন্ডারি প্লেয়ারের হঠাৎ করে রিটায়ারমেন্টের একটা আপডেট এসেছে, এবং সেটা কিন্তু আফগানিস্তানের একজন ফুটবল জার্নালিস্ট তিনি কভার করেছেন সৌদি আরব থেকে, যে সুনীল ছেত্রী। এই যে দুটো ম্যাচ রয়েছে আফগানিস্তানের বিরুদ্ধে, এবং তারপর কুয়েত আর কাতারের বিরুদ্ধেও কিন্তু ম্যাচ রয়েছে আমাদের জুন মাসে। তার মধ্যে 6 জুন কিন্তু কলকাতাতে ম্যাচ রয়েছে কুয়েতের এগেনস্টে। তো সেই দুটো ম্যাচের পর সুনীল ছেত্রী কিন্তু নিজের বুট জোড়া তুলে রাখতে চলেছে। অর্থাৎ আগামী সিজন, যেটা অফিসিয়ালি আমাদের ইন্ডিয়ান ফুটবলে জুলাই মাস থেকে শুরু হয়ে যাবে, সেই যে অফিসিয়াল সিজনে কিন্তু সুনীল ছেত্রী সম্ভবত আর পা রাখতে যাচ্ছে না। এই আপকামিং যে জুন মাস রয়েছে, সেই জুন মাসে খেলেই কিন্তু ন্যাশনাল টিমের হয়ে বুট জোড়া তুলে রাখতে চলেছে। তবে সেখানে কিন্তু ক্লিয়ারলি বলা হয়নি যে ক্লাব ফুটবল থেকেও সুনীল ছেত্রী রিটায়ারমেন্ট নিচ্ছে কিনা। তো এটা আমাদের জন্য একটা বড় খবর, কিন্তু এখনো অব্দি ইন্ডিয়ান কোনো বড় মিডিয়া এটাকে কভার করেনি। তো এটাকে বেসলেসও ধরতে পারো, বা এটাকে একটা অর্ধি খবরও ধরতে পারো। যেটা ইচ্ছা রয়েছে, ঠিক ভুল পুরোটাই তোমাদের উপর ডিপেন্ড করছে। তবে হ্যাঁ, এটা তো ঠিক কথা যে সুনীল ছেত্রী কিন্তু কেরিয়ারের একদম লাস্ট ফেজে এসে দাঁড়িয়ে গেছে। অলমোস্ট বলা চলে যে 95-97% কিন্তু কেরিয়ার ডান সুনীল ছেত্রীর। যেটুকু পড়ে রয়েছে সেখানে হাতে গোনা কিছু ম্যাচ আর সুনীল ছেত্রীর জন্য পড়ে রয়েছে, এবং সসম্মানে রিটায়ারমেন্ট নেওয়াটা তার জন্য একদম ঠিক হবে। নতুনদের জায়গা ছেড়ে দেওয়াটা একদম ঠিক হবে, এবং আমাদেরকে কোথাও নতুন কিছু ভাবতে হবে। যদি এই সিজনে না হয়, তাহলে হয়তো আগামী সিজনে, কিন্তু তার বেশি দিন তো নয়। নতুন কিছু ব্যাপার আমাদেরকে ভাবতে হবে, নতুনদেরকে নিয়ে এবার বাকি জার্নিটা আমাদের যেতে হবে। তো দেখা যাক সুনীল ছেত্রী আলটিমেট কবে নিজের বুট জোড়া তুলে রাখে। তার লেজেন্ডারি যে কেরিয়ার রয়েছে, যে লেজেন্ডারি কেরিয়ারটাকে আমাদের সামনে সুনীল ছেত্রী তুলে ধরেছিল, সেটা আলটিমেট কবে গিয়ে শেষ হয়, আমরা অপেক্ষায় থাকবো। এরপর কিন্তু অবশ্যই ঢুকতে হবে ট্রান্সফার রিলেটেড দুটো আপডেটের দিকে। এক হচ্ছে মাদি তালাল। তাকে নিয়ে কিন্তু মুম্বাই আর ইস্টবেঙ্গলের একটা টানাটানি এই মুহূর্তে শুরু হয়েছে বলেই শোনা যাচ্ছে। এবার মাদি তালাল যে একটা কোথাও হট ফেভারিট প্লেয়ার হতে পারে, টার্গেটেড প্লেয়ার হতে পারে, সেটা কিন্তু অনেক দিন আগেই শেয়ার করেছিলাম যে মুম্বাই সিটিএফসির একটা ক্লিয়ার কাট অফার কিন্তু রিচ করে গেছে, এবং সেটা একটা হিউজ অফার, হিউজ অফার। এবং যদি প্রপার সোর্স আমার এখানে ঠিক থাকে, তাহলে আমি বলবো যে মুম্বাই সিটিএফসিতে জয়েন করাটা মাদি তালালের ক্ষেত্রে জাস্ট সময়ের অপেক্ষা। কিন্তু হ্যাঁ, তার আগে এমনও হতে পারে যে অন্য কোনো ক্লাবের হয়তো বেটার অফার ঢুকতেই পারে, এবং সেখানেই শোনা যাচ্ছে ইস্টবেঙ্গল কিন্তু ঢুকেছে অফিসিয়ালি। এর আগে ইস্টবেঙ্গলের নামটা বিভিন্নভাবে উড়োভাবে শোনা যাচ্ছিল। এখন যেটা ব্যাপার যে অফিসিয়ালি কিন্তু ইস্টবেঙ্গলের তরফ থেকে অফার গিয়ে রিচ করেছে মাদি তালালের কাছে, এবং সেটাও কিন্তু ভালো একটা অফার, এবং ইস্টবেঙ্গলের প্লেয়ার লাগবে। আপাতত ভিক্টর ভাসকুয়েজি যে পারফরমেন্স, সেটাতে ইস্টবেঙ্গল সমর্থকরা খুশি না, এবং সবাই জানে যে একটা প্লেয়ার চেঞ্জ হবে। তো সেটা যদি মাদি তালাল হয়ে যায়, তাহলে একটা হিউজ প্লেয়ার কিন্তু ইস্টবেঙ্গল সই করাতে পারবে। কিন্তু যখন ফাইটটা মুম্বাইয়ের সাথে, তখন বুঝতে হবে যে মুম্বাই ঠিক কতটা ডেসপারেট রয়েছে। কারণ গ্রেগ স্টিওয়ার্ট চলে যাওয়ার পর এখনও অবধি কিন্তু ওই জায়গাতে প্রপার রিপ্লেসমেন্ট মুম্বাই সিটিএফসি খুঁজে পায়নি।
তো সেখানে মুম্বাই সিটি এফসি কতটা ডেসপারেটলি যাবে ইউ ক্যান ইজিলি ইমাজিন। এবং ইস্টবেঙ্গলেরও দরকার রয়েছে, বোরহা চলে যাওয়া, ভিক্টরের আসা, ওই জায়গাতে স্টেবিলিটির অভাব রয়েছে। তো কার্লোস কোয়াদ্রাদের কিন্তু প্লেয়ার লাগবে, অ্যাজ ওয়েল অ্যাজ পিটার ক্র্যাটকিরও প্লেয়ার লাগবে। তো ফাইটটা যখন মুম্বাইয়ের সাথে, মুম্বাই কিছু কদম এগিয়ে থাকবে, কিন্তু বলা যায় না, ফুটবলে বহু ট্রান্সফার আনএক্সপেক্টেডলি অনেক ক্লাবের ক্ষেত্রে হয়ে যায়, যে মনে হয় যে একটা ক্লাব হয়তো ফেভারিট, তারা টাকার জোরে জিতে যাবে, কিন্তু দেখা যায় অন্য ক্লাব সেই জায়গাতে হয়তো বাজিমাত গিয়ে করে দিচ্ছে। তো সেটা যদি ইস্টবেঙ্গল করতে পারে, তাহলে অবশ্যই ইস্টবেঙ্গলের জন্য আপকামিং সিজনে ওয়ান অফ দ্য বেস্ট সিগনেচার একটা হয়ে যাবে। বাট দেখা যাক সেটা হয় কিনা, কিন্তু ইস্টবেঙ্গল অফিসিয়ালি ঢুকেছে, এটা শুনে ভালো লাগছে। এই লাস্ট যে ব্যাপারটা বলা রয়েছে সেটা খুব ছোটো করেই শেষ করবো, সেটার কতটা দরকার কি রয়েছে না রয়েছে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। সেটা হচ্ছে লালিয়ানজুয়ালা ছাংতে। লালিয়ানজুয়ালা ছাংতের জন্য সম্ভবত মোহনবাগান কিন্তু একটা বড়সড় মুভ করতে যাচ্ছে। এটার কতটা দরকার না দরকার সেটা অবশ্যই মোহনবাগান সমর্থকরা ঠিক করবে। এটা তো ঠিক কথা যে মোহনবাগানের যে সেট আপটা রয়েছে ফরওয়ার্ডে, সেটা যথেষ্ট পরিমাণে স্ট্রং এবং সেটা রেজাল্ট ওরিয়েন্টেড, সেটা কিন্তু রেজাল্ট দিচ্ছে। অবভিয়াসলি লালিয়ানজুয়ালা ছাংতে হি ইজ সাচ আ বিউটিফুল প্লেয়ার, সাচ আ বিউটিফুল প্লেয়ার। তার ক্রিয়েটিভিটি বলো, ওর স্কিল বলো, স্পিড বলো, ওর গেম রিডিং পাওয়ার বলো, সব দিক থেকে কিন্তু হি ইজ ওয়ান অফ দ্য টপ নচ প্লেয়ার এই মুহূর্তে ইন্ডিয়ান ফুটবল সার্কিটে। কিন্তু যদি মোহনবাগানের ফরওয়ার্ডের দিকে তাকানো যায়, ইন্ডিয়ান ফরওয়ার্ড লাইনের দিকে, সেখানে কিন্তু সিরিয়াসলি বলছি এই লালিয়ানজুয়ালা ছাং থেকে ভীষণভাবে মোহনবাগানের দরকার নেই। এবং যদি হাওয়াসের সিস্টেমের দিকে তাকানো যায়, এবার এখানেও কেউ বলবে তো হাওয়াস নাও থাকতে পারে, অন্য কোনো কোচ আসছে, বাট আপাতত ভাই আমরা হাওয়াসকে ধরেই চলবো। হাওয়াসের যদি সিস্টেমের দিকে তাকানো যায়, তাহলে সেখানে দেখা যাবে যে উইং ব্যাকরা কিন্তু অনেক বেশি প্রাধান্য পাচ্ছে। মানে খুব ইজি কথায়, তুমি উইঙ্গার হতে পারো, তুমি উইং ফরওয়ার্ড হতে পারো, বাট তোমাকে এখানে এসে কিন্তু উইং ব্যাক হিসেবেও খেলতে হতে পারে। মানে তুমি যতটা ফরওয়ার্ডে যোগদান করবে, ঠিক ততটা তোমায় কিন্তু ডিফেন্সে গিয়েও যোগদান করতে হবে। আমরা 2019-20 সিজনে দেখেছিলাম, এটিকে যখন ছিল, সেখানে মাইকেল সুসাইরাজ জামশেদপুরে খেলতো লেফট উইংয়ে, হাওয়াস তাকে করে দিয়েছিলেন লেফট উইং ব্যাক, এবং একটা রেভলিউশনারি সিজন কিন্তু সুসাইরাজের হয়েছিল। ব্যাডলাক কি 2021 সিজনের একদম প্রথম ম্যাচটা নেবেই চোট পেয়ে যায়, এবং তার সেই যে কেরিয়ারটা সেখানে একটা মানে খুব খারাপের দিকে চলে যায়, সেটা এখন খারাপতরর দিকে চলে গেছে, এখনও খারাপতম হয়নি, খারাপতরর দিকে চলে গেছে। আমরা চাই যে এই প্লেয়াররা ফিরে আসুক। একটা চোট যদি এত কম বয়সে একটা প্লেয়ারকে ছিটকে দেয়, সেটা আমাদের জন্য ভীষণ বড় ক্ষতি, ইন্ডিয়ান ফুটবলের জন্য ভীষণ বড় ক্ষতি হয়েছিল সুসাইরাজের চোট পেয়ে যাওয়াটা। এত ব্রিলিয়েন্ট একটা সিজন গেছিল। এবং তারপর আমরা দেখেছি মনভীরকে তিনি সেভাবে ইউজ করেছেন, তারপর আমরা দেখেছি লিস্টনকে তিনি সেভাবে ইউজ করেছেন, এবং আশিক কুরুনিয়ান তো অলরেডি ওই ধরনের প্লেয়ার, তাকে নিয়ে নতুন করে পরীক্ষা নিরীক্ষা করার কিছু নেই। বাট যদি লালিয়ানজুয়ালা ছাংতের দিকে তাকাই, তাহলে দেখা যাবে যে না, লালিয়ানজুয়ালা ছাংতে ভাই এইভাবে কোনোদিনও কিন্তু খেলেনি না। সেটা তার একদম ইয়াঙ্গার কেরিয়ারে যখন দিল্লি ডায়নামোসে থেকেছে বা নর্থ ইস্টে থেকেছে, বা তারপরে যখন চেন্নাই এনএফসিতে তার যখন কেরিয়ারটা শুরু হচ্ছে, এবং এখন কেরিয়ারের বেস্ট ফর্মটা যখন মুম্বাই সিটি এফসিতে দিচ্ছে, সেখানে কিন্তু কখনোই সে উইং ব্যাক পজিশনে খেলেনি। বাট হ্যাঁ, এখানে যদি মোহনবাগান কোচ পরিবর্তন করে এবং সেই কোচ যদি উইঙ্গারকে দিয়ে শুধুমাত্র উইঙ্গার মানে উইং ফরওয়ার্ডেরই কাজ করায়, তাহলে সেটা অন্য বিষয়। বাট যদি হাওয়াস তিনি দায়িত্বে থাকেন, তাহলে লালিয়ানজুয়ালা ছাংতে অ্যাকচুয়ালি যে ধরনের প্লেয়ার, আর হাওয়াস যেভাবে তিনি খেলান, সেখানে কিন্তু খুব একটা ম্যাচ করবে না। এবার মোহনবাগান দীর্ঘদিন ধরে কিন্তু এই বড় প্লেয়ারগুলোর পেছনে থাকে, আস্তে 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 সেই প্লেয়াররা ধীরে ধীরে সিস্টেমের মধ্যে ঢোকে এবং একটা প্রজেক্ট বড় আকার ধারণ করে। তো লালিয়ানজুয়ালা ছাংতে কিন্তু সেই টার্গেটেড প্রজেক্টের মধ্যে রয়েছে, বা সেই টার্গেটেড ট্রান্সফারটার মধ্যে রয়েছে, এবং তার জন্য যা কিছু নেগোসিয়েশন সেটা হয়তো আগামী মানে অন্ততপক্ষে টুর্নামেন্ট শেষ হওয়ার পর শুরু হতে পারে, যদি এখানে মুম্বাই সিটি এফসি রাজি থাকে। কিন্তু মুভ একটা স্টার্ট হচ্ছে, এটা তো পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে বিভিন্ন জায়গাতে রিপোর্ট বা আপডেট এইসব কিছু দেখলে। তো সেটা কতটা ঠিক হয় বা কতটা টিমের দরকার রয়েছে আপাতত লালিয়ানজুয়ালা ছাংতের মতো প্লেয়ারকে, বা কতটা হাওয়াসের সিস্টেমে লালিয়ানজুয়ালা ছাংতের মতো প্লেয়ারকে দরকার রয়েছে, এটা হচ্ছে আসল আলোচনার বিষয়। এখানে তোমাদের কি ওপিনিয়ন রয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আমি আমার ওপিনিয়নটা শেয়ার করলাম, বাকিটা যখন সামনের দিনগুলো এগিয়ে আসবে তখন বুঝতে পারা যাবে যে এই মুভমেন্টটা হবে কি হবে না, নাকি এটা পুরোটাই রিউমার স্তরের থেকে বা ওই জাস্ট একদমই সারফেস জায়গাতে থেকে বাকিটা মিটে যায়। ব্যাস, এর বেশি আর কিছু বলার নেই। এই ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, যা যা ওপিনিয়ন রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো। দেখা হবে পরের ভিডিওতে, আর অবশ্যই রাত্রের ম্যাচটা ফাটিয়ে এনজয় করো। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।